নমস্কার, আমি সঞ্জীব হালদার আর আপনারা দেখছেন খেলবাজ। মিলিয়ে চরম দুর্দিন ভারতীয় ফুটবলের। কিন্তু কেন এই অবস্থা? ভারতীয় ফুটবলের হাল ফিরতে পারে কিভাবে? সেই সব নিয়েই ব্যাখ্যা বিশ্লেষণ করলেন দীর্ঘ 50 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবল বিশেষজ্ঞ রূপক সাহা। এরকম কখনোই হয়নি। এবং ফুটবলের যুগটা এত বদলেছে, সেই অন্যান্য দেশগুলো যেভাবে এগোচ্ছে আমরা সেই পদক্ষেপটা ঠিকঠাক নিইনি। ও যার আফটার এফেক্টটা এসে এখন এই জায়গাটায় দাঁড়িয়েছে যে সারা বছর ফুটবল প্রায় বন্ধই হয়ে গেছে। এই জিনিসটা আমরা অনেকদিন আগেই, আমার তো 50 বছরের অভিজ্ঞতা ফুটবল কভার, তো এটা অনেকদিন আগেই আমরা আন্দাজ করেছিলাম যে এরকম একটা অচল অবস্থায় আসবে। সেটাই হলো। এর মধ্যে গত কয়েক বছরে আমাদের এখানে পেশাদারিত্ব চালু করার যে সিস্টেমটা, সেটা ধরো প্রায় 20 বছর হতে চললো। এর মধ্যে অনেকগুলো পালাবদল হয়ে গেছে। প্রিয়রঞ্জন দাসবংশী চলে গেলেন, তারপরে প্রফুল্ল প্যাটেল এলেন, প্রফুল্ল প্যাটেলের পর এখন কল্যাণ চৌবে। এই যে পরপর অনেকগুলো বদল হলো ফুটবল ফেডারেশনে, তাতে কিন্তু যে মৌলিক যে এএফসি বা ফিফা এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেভাবে চাইছে ফুটবলটা এগোতে, সেইটে যে ওরা টার্গেট সেট করে দিয়েছিল, সেই টার্গেটটা ফুলফিল করতে পারেনি। কারণ ফুটবল ফেডারেশনের এখানে কলকাতার যারা বা ভারতবর্ষের যারা ক্লাবগুলো ফুটবল খেলে, তাদের উপর ফুটবল ফেডারেশনের সেরকম স্ট্রং একটা হোল্ড সেটা কখনো দেখা যায়নি। তো সেইটে নতুন জমানায় যখন এলো, তখন কোনো রকমে ওই জোড়াতালি দিয়ে চলছিল এবং 15 বছরের জন্য একটা বাণিজ্যিক সংস্থার কাছে ফুটবলটাকে বেচে দেওয়া হয়েছিল। যখন দেখা গেল যে তারা প্রত্যাশিত টাকা তুলতে পারছে না, তখন অবশ্যই তারা বেঁকে বসবে, তারা নতুন শর্ত চাইবে। সেইটে আসছিল। এটা গত কয়েক বছর ধরে এই আন্দাজটা করতে পারেনি যারা ফুটবল চালাচ্ছে, তারা ঠিকঠাক বুঝতে পারেননি। যেমন আমি নতুন জমানার কথা বলছি, কল্যাণ চৌবে। কল্যাণ যখন প্রথম দায়িত্ব নিল, তখন কলকাতায় একটা প্রেস কনফারেন্স করেছিল তোমার হোটেল হিন্দুস্তানে। সেখানে আমি গিয়েছিলাম। তো প্রথম কনফারেন্সে কি নতুন কি ডাইমেনশন নিয়ে আসবে, চিন্তা ভাবনা, ওর স্বপ্ন, নিজে প্লেয়ার ছিল। ও এইটা প্রথম, প্রথম বলবো না, কারণ এম দত্ত রায় যখন ছিলেন তখন উনিও স্পোর্টিং ইউনিয়নে খেলতেন। তো এই একটা প্লেয়ার দীর্ঘদিন বাদে ফুটবল ফেডারেশনের কর্তা হয়েছেন, একটা নতুন এক্সপেকটেশন ছিল আমার, সেই জন্য গিয়েছিলাম। তো ওখানে যখন প্রশ্নাদি হচ্ছে, দেখলাম খুব গতানুগতিক প্রশ্ন হচ্ছে। কেউ একজন এসে আমাকে বললো যে আপনি একটা প্রশ্ন করুন, আপনি দীর্ঘদিনের সাংবাদিকতা করেছেন, ফুটবল নিয়ে আপনারা একটু প্রশ্ন করুন। তখন আমি ওকে প্রশ্ন করলাম যে কল্যাণ, তোমার চিন্তা ভাবনায় কি আছে? আমাদের দেশের ক্লাব ফুটবলটাকে তুমি জোর দেবে, না আমাদের ন্যাশনাল টিমটাকে জোর দেবে? তখন ও একটা অদ্ভুত উত্তর দিল আমাকে। বলল যে আমাদের এখানে দুটোকেই সমান আমি জোর দেব, কারণ গরুর গাড়ি, দুটো চাকা ছাড়া গরুর গাড়ি চলে না। তো সেরকম ক্লাব ফুটবল এবং ন্যাশনাল ফুটবল, জাতীয় ফুটবল, দুটো যদি একসঙ্গে না চালানো যায় তাহলে উন্নতি হবে না। তো সেদিনকে আমি বুঝে গিয়েছিলাম যে এই ভুল রাস্তা, আবার সেই ভুল চিন্তা ভাবনা নিয়ে ইন্ডিয়ান ফুটবল এগোবে আগামী 5 বছর। তো একটা কথা হচ্ছে যে আমাদের গরু গাড়ির মতো চলবে না, কারণ অন্যান্যরা তারা স্পিড বোর্ডে এগোচ্ছে ফুটবলে। তুমি দেখো আজকে কি অবস্থা আমাদের। একটা সময়, আজ থেকে ধরো 40-50 বছর আগেও আমরা এশিয়ান প্রথম র্যাঙ্কিং 5-6টা টিমের মধ্যে ছিলাম। এখন এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে আমাদের এশিয়ান র্যাঙ্কিংয়েও আমরা প্রায় 20-25টা টিমের পরে রয়েছি। কারণ তখন একটা ছিল, আমি বললাম না অন্যান্য জেট গতিতে এগোচ্ছে, তখন কি ছিল, আমাদের প্রতিদ্বন্দ্বী কারা ছিল? বার্মা ছিল, ইন্দোনেশিয়া ছিল, ইরান ছিল, ইরাক ছিল, এইরকম আশপাশের কতগুলো দেশ। কিন্তু তারপরে জাপান উঠে এলো, কোরিয়া উঠে এলো। দীর্ঘদিনের ওদের প্ল্যানিং এর ফলে ওই রেজাল্টটা পেতে শুরু করলো তোমার গত 30 বছরে। তো
আরব কান্ট্রিজ গুলো অনেক উঠে এলো, সৌদি আরব বলো, কাতার, কুয়েত, হ্যাঁ, এই এই ধরনের যাদের এই পেট্রো ডলার যাদের আছে, তারা অনেক খরচা টরচা করে এখন মোটামুটি একটা প্রায় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ফুটবল খেলছে, রোনাল্ডোকে খেলাচ্ছে। তো ওদের সঙ্গে মানে পশ্চিম এশিয়া এবং পূর্ব এশিয়া দুটো দিক থেকেই কিন্তু প্রচুর টিম চলে এসছে। আমরা আর প্রথম 10টা টিমের ভেতরে এখন নেই, অনেক পিছিয়ে গেছি 25 37টা 27টা টিমের পর। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ খেলার এত বড় এশিয়ার সুযোগ, 8টা টিম খেলছে, যেখানে একটা দুটো ছিল আমাদের সময়, আমরা যখন করতে গেছিলাম তখন দুটো টিম খেলতো। এখন সেখানে গিয়ে 8টা টিম খেলছে, সেই 8টা টিমের মধ্যেও ইন্ডিয়া টিম থাকে না। তো আমার একটা প্রশ্ন, যে ভারতবর্ষ যে সমস্ত জায়গায় ধরো এশিয়ার মধ্যে অনেক অনেক ক্ষেত্রে লিডিং পার্ট নিচ্ছে, হ্যাঁ, 1 নম্বরে ভারত, এই যে চন্দ্রী অভিযান হলো, তাতে এশিয়ার অন্য কান্ট্রিজ গুলো তো নেই, আমরা আছি। তো এই এই অন্যান্য স্পেয়ারে যদি আমরা উঠতে পারি, তাহলে ফুটবলে কেন উঠতে পারবো না? আমরা অ্যাথলেটিক্সে নীরজ চোপড়াকে আমরা পেয়েছি, অভিনব বিন্দ্রাকে পেয়েছি। তো যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গুলো আমাদের এখন আস্তে আস্তে স্বপ্নটা পূরণ করছে অন্যান্য খেলায়, ফুটবলে খেলে পাবে না। ফুটবল আমাদের অনেক দিনের ট্র্যাডিশন, ফুটবল প্রায় আমাদের 150 বছরের ট্র্যাডিশন, যেটা অন্য কোনো খেলারই নেই। তো সেই খেলাটায় ট্র্যাডিশন অনুযায়ী আমরা এখন অনেক ক্রমশ পিছিয়ে যাচ্ছি কেন? এটা নিয়ে যে রিসার্চ করবে, আহ, মানে এখন তো অনেক বাণিজ্যিক ব্যাপারটা এসে গেছে, কমার্শিয়ালাইজড হয়ে গেছে, প্রফেশনালিজম এসছে। তো সেইটি কেন রিসার্চ করা হচ্ছে না? প্রত্যেকটি খেলায় কিন্তু তুমি দেখো এখন তাদের একটা রিসার্চ অ্যানালিসিস করার একটা উইং আছে, এবং তারা রীতিমতো ফিডব্যাক করে। আমি অ্যাথলেটিক্সের কথা জানি, আদিল সুমারিওয়ালা যে প্রেসিডেন্ট, নিয়মিত চর্চা চলছে, এবং নীরজ চোপড়াকে যেভাবে ওরা প্রজেক্ট করলো, সেটা মানে মানে একটা উদাহরণস্বরূপ হওয়া উচিত। তো সেইটা কেন ফুটবলে করবে না? যেতে প্রচন্ড আফটার ক্রিকেট, তোমার যেখানে মানে এত ফলোয়ার, এত ক্লাবের ফলোয়ার, সেটা হবে না কেন? সেইটা একটা মারাত্মক রিসার্চের বিষয়। এবং আমি বলবো যে সরকারি মদত ছাড়া, সরকারের উৎসাহ ছাড়া এটা সম্ভব না। আমাদের দেশে না একটা রং ধারণা আছে, ভুল ধারণা আছে, যে তোমাদের খেলাধুলো প্লেয়ার ছাড়া কোনো সম্ভব না, এবং প্লেয়ারদের নিয়ে তারা মানে বাইরের লোক কেন করবে, এইরকম একটা ধারণা ছিল। বাইরের লোক যে থাকতে পরে কত মানে একটা খেলাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে, একজন জগমোহন ডালমিয়া দেখিয়ে দিয়েছে যে একটা খেলাকে কোথা থেকে কোথায় তুলে নেওয়া যেতে পারে। কিন্তু ফুটবলে এইরকম লোক, এই মানে যারা পলিটিক্স ছাড়া মানে দীর্ঘ বহু বছর ধরে পলিটিশিয়ানসরা চালিয়ে গেছে। মানে জিয়াউদ্দিন এমদত্ত রায়ের পরে যারা এলেন, তারা দীর্ঘদিন ফুটবল ফেডারেশনে, এবং ওদের ছাড়া কোনো উপায়ও ছিল না। তখনই পলিটিক্যাল পার্টির নেতাদের পায়ে গিয়ে পড়তে হতো, যখন দেখা যেত যে এশিয়ান গেমসে গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে না যেতে, তখন সেই পলিটিক্যাল প্রিয়জন দাস করে এই করে মানে তিনি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটিয়ে তিনি ইন্ডিয়ান টিমটাকে এরকম বিভিন্ন জায়গায় মাঠ জায়গায় পাঠাতেন বা অমুক জায়গায় পাঠাতেন। কিন্তু এটা তো একটা সার্বিক উন্নয়নের জন্য যে এগোনো, সেটা ছিল না। কিন্তু পৌল প্যাটেলের আমরা দেখেছি সমস্ত জোড়াতালি দিয়ে এগোনো হতো। কল্যাণ চৌবের আমলে কল্যাণের এক্সপিরিয়েন্স কম, এই প্রশাসনে, ফুটবল প্রশাসনের এক্সপিরিয়েন্স কম, এবং আমি দেখলাম যে ও ঠিকঠাক পথে এগোয়নি। নৈতিক দিক থেকে ওর এগেনস্টে অনেক কমপ্লেন্টস আছে। এই কমপ্লেন্টস গুলো ওর সেটা শুরুতে 2-3 বছরের মধ্যেই এই কমপ্লেন্টস গুলো আসা ওর পক্ষে উচিত না। মানে আমাদের ফিফা প্রচন্ড সাপোর্ট করে, টাকা পয়সা দিয়ে সাপোর্ট করে। এএফসি চাইছে যে ইন্ডিয়ার এত পপুলেশন, 140 কোটির দেশ, এই টিমটা যদি খেলে তাহলে অন্যান্য বাণিজ্যিক দিকে সুবিধে, কারণ 140 কোটির লোক এটা টিভিতে দেখবে। টিভি যারা রাইটস কিনবে, তারা কিন্তু চায় যে ইন্ডিয়ার মতো টিম তারা আসুক ফুটবলে, মেন স্টেজে খেলুক। কিন্তু সেই যে ভিশনটা থাকা দরকার, যেভাবে এগোনো দরকার, কল্যাণের সেই দৃষ্টিভঙ্গিটা নেই। আমি লক্ষ্য করে দেখেছি গত 2.5-3 বছরে ও সেইভাবে এগোয়নি। ও আমি ওই একটা ভুল ধারণা আমাদের, যে প্লেয়ার হলেই খুব ভালো চালাবে, এবং এটা মোদী সরকারের আমলে
এটা সমস্ত অ্যাসোসিয়েশনগুলো কিন্তু খেলোয়াড়দের নিয়ে আসছে। যেমন আইওএ এর প্রেসিডেন্ট এখন কিন্তু পিটি উষা, এটা মনে রাখতে হবে। তো খেলোয়াড় এলেই বাইচুং ভুটিয়া এলেই আহ, যে মানে ভীষণ উন্নতি হয়ে যাবে ফুটবলে, এটা কিন্তু সম্ভব না। এখন আমার যেটা মনে হয় যে এই সময়টায় কল্যাণের একটা স্টেপ আমার বলবো সব থেকে, অন্যান্য ব্যর্থতা সত্ত্বেও একটা স্টেপও ভালো নিয়েছে, সেটা হচ্ছে যারা ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার বাইরের দেশে খেলে তাদেরকে নিয়ে এসে ইন্ডিয়ান টিমে খেলানো, এটা উদ্যোগটাও নিয়েছে, দু একজনকে বোধহয় নিয়ে এসছে। এই ব্যাপারটা কিন্তু আমরা লিখেছিলাম, আমি লিখতে শুরু করছিলাম আনন্দবাজারে যখন আমি চাকরি করতাম, তখন প্রায় 30 বছর হয়ে গেল, হ্যাঁ 90-তে আমি ওয়ার্ল্ড কাপ খেলা কভার করতে গিয়ে দেখলাম যে প্রত্যেকটি দেশেই এরকম অরিজিন, অন্য দেশে অরিজিন প্লেয়ার খেলে, প্লেয়ার, এই প্লেয়ারগুলো কিন্তু তারা ন্যাশনাল টিমে খেলাচ্ছে, এবং তার পার্সেন্টেজ তখন টোটাল ফুটবলার যারা রেজিস্টার্ড হয়েছিল তার 10% এরকম প্লেয়ার রয়েছে যারা অন্য দেশে খেলে, লিগ খেলে, তারা জাতীয় দলে এসে খেলছে। তো এইরকম একটা যারা আমাদের ইন্ডিয়ান টিম যারা ঠিক পারছে না, সুনীল ছেত্রী শেষ হয়ে গেছে, এবং অন্যান্য যে প্লেয়ারগুলো খেলছে তারা সেই স্ট্যান্ডার্ডে পৌঁছতে পারছে না। তো সেই ক্ষেত্রে ইমিডিয়েট মানে অনেকে বলবে হ্যাঁ একাডেমি করে তৈরি করো, তার জন্য 10 বছর লাগবে, 8 বছর লাগবে, এত সময় দেওয়া যাবে না। এখন ইমিডিয়েটলি ইন্ডিয়ান টিমটাকে যদি ঠিক পথে নিয়ে আসতে হয়, পপুলারিটি ফিরিয়ে নিয়ে আসতে হয়, তাহলে ইন্ডিয়ান টিমকে একটা ভালো রেজাল্ট করতে হবে। কি রেজাল্ট? সেটা এশিয়ান লেভেলে, এবং যদি সম্ভব হয় ওয়ার্ল্ড কাপ লেভেলে। সাব গেমসে চ্যাম্পিয়ন হয়ে এখন মানে হারলে দোষ, কিন্তু জিতলে কোনো কৃতিত্ব নেই, এরকম একটা টুর্নামেন্ট হয়ে গেছে, ঘুরে ফিরে একই দেশ। কিন্তু আমরা লক্ষ্য করতে হবে যে সাব গেমসে যে টিমগুলো খেলছে তারাও কিন্তু, ধরো শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, তারাও কিন্তু মানে বাংলাদেশ অরিজিন যেসব প্লেয়ার গুলো বাইরের দেশে খেলছে তাদের নিয়ে এসে খেলাচ্ছে, এবং আমি তো ইন্ডিয়ান টিমকে হারিয়ে দিল, এই আশঙ্কাটাই আমি করছিলাম যে বাংলাদেশের কাছে না হারে, এবং সেইটাই এখন হতে যাচ্ছে, এবং টোটালি ডিমোরালাইজড হয়ে গেছে টিম, এবং প্লেয়াররা এখন বুঝতে পারছে যে তারা এই স্ট্যান্ডার্ডের সঙ্গে তালমেল করতে পারছে না। ফলে ইমিডিয়েটলি খুব কড়া হাতে লিগটা চালু করার সঙ্গে সঙ্গে আমার মনে হয় এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, ক্লাব ফুটবলে একটা কে ট্রফি জিতলো সেটার থেকেও বড় কথা হচ্ছে ন্যাশনাল টিমটাকে অনেক বেশি স্ট্রং করা। এই পজিশন যেটা, সে তাতে কিন্তু ইংল্যান্ড একসময় পড়েছিল 80s-এ, তখন ক্লাব ফুটবল ওদের বুম, মানে লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড দারুণ রেজাল্ট করছে, দারুণ ইউফোরিয়া পুরো ইংল্যান্ড জুড়ে, কিন্তু যখনই ওয়ার্ল্ড কাপ খেলতে যায় তখন কোয়ার্টার ফাইনালে বা সেমিফাইনালে গিয়ে হেরে চলে আসে। এই মানে অবস্থানটা ইংলিশ এফএ ফুটবল অ্যাসোসিয়েশন ওরা কিন্তু বুঝতে পেরেছিল যে এটা করলে চলবে না, ক্লাব ফুটবলে যাই হোক না কেন আমাদের ওয়ার্ল্ড কাপ জিততে হবে, এবং সেটা নিয়ে গত 15 বছরে ওই টিমটা ওরা তৈরি করতে শুরু করে খুব রিসার্চ করে, এবং 17 সালে আমাদের এখানে যে টুর্নামেন্টটা হলো ওয়ার্ল্ড কাপ আন্ডার 17, তাতে কিন্তু ইংল্যান্ড টিমটা যে টিমটাকে খেলিয়েছিল সেই টিমটার যে কোর প্লেয়ার গুলো তারা এখন এসে ন্যাশনাল টিমের মানে ওয়ার্ল্ড কাপ টিমের মেইন ভরসা হয়ে দাঁড়িয়েছে। তো এই দীর্ঘদিনের একটা প্ল্যানিং তো থাকা দরকার। এবার মুশকিল হচ্ছে যে আমি যে ফুটবলারদের কথা বলছি, ইন্ডিয়ান অরিজিন ইটালিয়ান লিগে খেলছে, জার্মান লিগে খেলছে, ইংলিশ লিগে খেলছে, বা বেলজিয়াম লিগে খেলছে, ইংল্যান্ডের সেই ইংলিশ প্লেয়ার গুলো অতদিন ওইখানে বিভিন্ন দেশে যায় না, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে যে টাকা পয়সা প্লেয়ার গুলো পায় তাতে বাইরে যাওয়ার দরকার হয় না ওদের, বরঞ্চ অন্য দেশের লোকেরা এখানে এসে খেলে। তো সেইটা ইংল্যান্ডের সাথে আমাদের মানে ব্যবস্থার তফাৎ আছে, অন্যরকম আমাদের। তো সেখানে আমি বলছি যে এরকম কল্যাণ একটা, যেমন অস্ট্রেলিয়ান খেলে এরকম একটি প্লেয়ারকে নিয়ে এসেছিল, কিন্তু রেজিস্ট্রেশন না হয় বাংলাদেশের এগেন্সটে খেলাতে পারলো না। ওর ইমিডিয়েটলি উচিত হচ্ছে যে আমাদের এই বিভিন্ন 5টা 7টা প্লেয়ারকে নিয়ে আসা। এখন একটা সমস্যা আমাদের হচ্ছে যে প্রিয়ঞ্জন দাসমুন্সী, যখন আমি এটা নিয়ে 30 বছর আগে আনন্দবাজারে লেখালেখি শুরু করেছিলাম, অনেকেই হাসাহাসি করেছিল, এটা আবার কি বলছে, কিন্তু প্রিয়দা কিন্তু 14 জনের লিস্ট একটা প্রিয়দাকে দিয়েছিলাম আমি, যে বিভিন্ন বিভিন্ন ইয়েতে খেলে। তো উনি আমাকে পরে বলেছেন এটা হবে না, কারণ ওদের নাগরিকত্বর একটা প্রবলেম আছে, মানে ওরা সিটিজেনশিপ অনেকে দিতে চাইছে না, আর ইন্ডিয়ান গভর্নমেন্টও সিটিজেনশিপ দিতে চাইছে না এরকম লোককে। সেই যে নিয়মটা
সেটা কিন্তু এখন খুব একটু কি বলবো শিথিল হয়েছে। এখন কিন্তু এটা সম্ভব, বাইরে থেকে নিয়ে প্লেয়ার নিয়ে এসে নাগরিকত্ব দিয়ে তাদের খেলা সম্ভব। সেইটে একটা ভালো জিনিস কল্যাণ উদ্যোগ নিয়েছে। আমি জানি না এটা কতদিন অবধি নিয়ে যেতে পারবে আর কতদিনও ফুটবল ফেডারেশনে থাকতে পারবে। এখন কোয়েশ্চেন হচ্ছে গোড়ায় গলদ হয়ে গেছে। আমাদের ওখানে যখন প্রফেশনাল লিগ শুরু হয়, ফিলিপস লিগ শুরু হয়, তার মানে শুরুটা খুব তাড়াতাড়ি হয়েছিল, মানে কোন রকম একটা চালু করে দিতে পারলেই বাঁচে, এরকম একটা প্রিয়রঞ্জন দাসবংশী করতেই হবে এরকম একটা করেছিল। তখন যে রিসার্চ করাটা উচিত ছিল সেইটা কিন্তু করেনি। আমি বারবার রিসার্চ করার কথাটা বলছি এই কারণে, কারণ জাপান যখন যে লিগ শুরু করে সম্ভবত 93 সালে, সেই তার আগে 10 বছর ধরে ওরা কিন্তু প্ল্যানিং চলছিল ওদের, বিভিন্ন দেশে টিমটাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেখানে দেখে জাপান টিমটাকে একটা ভালো শক্ত নিয়মের মধ্যে যে লিগটা ওরা চালু করেছিল এবং যেটা এত সাকসেসফুল হয়েছে, এবং সেখানেও কিন্তু বাইরে প্লেয়ার নিয়ে এসে খেলিয়ে ওরা কিন্তু লিগটাকে জমিয়ে দিয়েছিল। এবং সেইটা সাকসেসফুল হওয়াতে দেখো আজকে জাপান টানা ওয়ার্ল্ড কাপে খেলে যাচ্ছে, নাম্বার 1 নাম্বার 2 এই পজিশনে খেলে যাচ্ছে, একটা বিরাট উচ্চতায় দিয়ে গেছে টিমটা। অন্যান্য খেলায় কিন্তু জাপান কিন্তু অনেক আস্তে আস্তে কমে গেছে, যেমন ধরো জিমন্যাস্টিক্স বলো, মানে যে খেলাগুলো ওদের ফোর্টে ছিল, ওয়েট লিফটিং বলো, এই জাপানিজরা আস্তে আস্তে কিন্তু ফল ডাউন করেছে, কারণ ওখানে একটা সোশিও ইকোনমিক্যাল চেঞ্জ হচ্ছে, যে চেঞ্জটা মানে অন্যান্য খেলায় ওদের ভালো হচ্ছে না। তো আমরা যদি এই এক্সাম্পলটা দিতাম, আমরা যদি তখন জাপান লিগের মডেলটা আমরা নিতাম, সেইটা নিলে কিন্তু আমাদের একটা ভালো রেজাল্ট হতো। কিন্তু আমরা কি করলাম, তখন পিটার ভিলাপ্পান ছিলেন এএফসি প্রেসিডেন্ট সেক্রেটারি, তখন উনি মালয়েশিয়ান লিগ একটা এম লিগ চালু করলেন, সিঙ্গাপুরে চালু করলেন এস লিগ। আমরা খুব সস্তার মানে আমরা ওইটাই চট করে আমরা আকৃষ্ট হলাম, মালয়েশিয়ান মডেলে আমাদের ফুটবলটা চালু করে দিলাম আমাদের। সেইটে রেজাল্টটা ভালো হয়নি, ফিলিপস খুব দ্রুত বেরিয়ে গেল, তারপরে যেভাবে আস্তে আস্তে চলছিল সেইটা কিন্তু খুব একটা যে উন্নত মানের খেলা, সেই খেলাটা ক্লাবেরও দোষ আছে, কারণ ক্লাব বাইরে থেকে প্লেয়ারগুলো যাদের নিয়ে আসছিল, সেই প্লেয়ারগুলো কিন্তু মানে ওখানকার অনেক ইনজিউর্ড প্লেয়ার তারা এখানে এসে খেলে যাচ্ছিল, বয়স হয়ে গেছে এরকম প্লেয়ার খেলে যাচ্ছিল, ফলে লিগটা তখন ততটা জমেনি। তবুও আমি বলবো যে প্রথম দিকে আমাদের লিগ, আই লিগ বা ধরো ফিলিপস লিগ, যে ধরনের একটা মানে ক্রেজ ছিল, একটা একটা সুন্দর নিয়ম ভাবে চলতো, সেইটা কিন্তু আস্তে আস্তে মানে কমে যেতে শুরু করলো। আমি মনে পড়ছে যে আমি যখন আনন্দবাজারে স্পোর্টস সিটিতে ছিলাম, মানে ইস্টবেঙ্গলের খেলা ব্যাঙ্গালোরে, সেইখানে ক্যালকাটা এয়ারপোর্ট থেকে ফিরছেন একজন বিরাট কর্পোরেট হাউসের ভাইস প্রেসিডেন্ট, তিনি আমাকে ফোন করে জানতে চাইছেন যে আজকে ইস্টবেঙ্গলের ম্যাচের রেজাল্টটা কি হলো। মানে তখন ওই ইন্টারেস্টটা কিন্তু কর্পোরেট লেভেলের লোকেদের ভীষণভাবে ছেয়ে গিয়েছিল। এইটা এখন আর নেই। এখন এই খেলাগুলো এসে দাঁড়িয়েছে মানে মানে খুব অর্ডিনারি দর্শকদের মানে কাছে, এবং তারা এখন পুরো মাঠ ভর্তিও হয় না, এবং ঝপ করে একটা আগ্রহটা কমে গেছে, এবং সেটা বোঝা যাচ্ছে যে কত লোক খেলা দেখছে টিভিতে, কত লোক খেলা দেখছে, এবং যদি যত বেশি ভিউয়ারশিপ হবে তত টিভি কোম্পানিগুলো আকৃষ্ট হবে এখানে। আজকে তো এটা তো পৃথিবীতে গ্লোবাল হয়ে গেছে, মানে আজকে এই নয় যে একটা আমেরিকান কোম্পানি এইটা স্পন্সর করতে পারবে না ইন্ডিয়ান লিগ, প্রচুর এরকম আছে, যেমন এটা তোমার কাতার এয়ারলাইন্স তোমার ইংলিশ প্রিমিয়ার লিগ ওটা স্পন্সর করে। তো আমাদের এখানে তো সেই উচ্চতায় লেভেলে না নিয়ে গেলে তখন দেখবেন ঝাঁকে ঝাঁকে স্পন্সর আসছে। এই ব্যাপারটাই মানে এই স্পন্সর টেনে আনা, একটা কর্পোরেটাইজ করা ফুটবলটাকে, এগুলো ঠিক হলো না, মানে আমাদের এখানে জমলো না ঠিক। এক একটা টিম খরচা করছে, আমি বলছি কেন খেলবে তুমি বলো তো এটা। আজকে একটা টিম 60 কোটি টাকা দিয়ে একটা বাজেট সারা বছরে, আর সে চ্যাম্পিয়ন হলে কত পাচ্ছে, 8 কোটি 9 কোটি টাকার পাচ্ছে। তাহলে এই যে বিরাট গ্যাপটা, মানে খরচার গ্যাপটা, এটা ভর্তি করবে কে? কেউ তো আর পকেট থেকে খরচা করে, কেউ তো, সবাই তো আর সঞ্জীব গোয়েঙ্কা না যে এই খরচাটা করে যাবে। তো এইটা এমন ভাবে লিগটা করতে হবে যাতে ক্লাবগুলো বেনিফিশিয়ারি হয়, মানে খেলে আমি যা খরচা করছি তার অনেকটাই মেকআপ করতে পারি। যেমন ইংল্যান্ডে যে প্রফেশনাল লিগটা এত সাকসেসফুল, তার কারণ হচ্ছে ইংল্যান্ডে কি হয়, তোমার এই 1 থেকে 20
যে টিমগুলো আছে তাদের পারফরমেন্সের ওপর কিন্তু টোটাল টিভি রাইটস যে টাকাটা তার ওইভাবে ভাগ হয়। যে চ্যাম্পিয়ন সে 20 গুণ বেশি পাবে, আর যে লাস্ট হচ্ছে সে 20 গুণ কম পাবে। তার পারফরমেন্স, তারপরে কম্পিটিশন লেভেলটা খুব হয় যে আমাকে 15টার মধ্যে থাকতে হবে বা 10-এর মধ্যে থাকতে হবে। ক্লাবগুলোর মধ্যে প্রচন্ড রেষারেষিটা হয়। এটা তো আমাদের এখানে নেই। এখানে লিগটা কিরকম চালু হলো, খেলে যাচ্ছে, কোনো ডেলিগেশন নেই, কোনো প্রমোশন নেই। তা তার কি উদ্দেশ্য হতে পারে? আমি তো 9 নম্বরের একটা টিম করে বসে রইলাম, যাক বাবা আবার তো দাবার কোনো ব্যাপার নেই, আমি 10-এর মধ্যে থাকলেই হলো। এই ব্যাপারটা, গয়ঙ্গচ্ছ ব্যাপারটা থাকলে কখনোই কম্পিটিটিভ লেভেলটা বাড়ে না। আমাদের এখানে আনফর্চুনেটলি যে যারা চালাচ্ছিল, আম্বানিদের লোকেরা, নীতা আম্বানিরা, এই ব্যাপারটা ওরা কিছুতেই চায় না যে ডেলিগেশন আর প্রমোশন থাকুক। এইটা বুঝতে পারছি না যে পেছনে কারণটা কি। তো নানা গলতি আছে, আমাদের ফুটবলটা এমনি এমনি যায়নি, এটা ধীরে 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 অবক্ষয়ের পথে যাচ্ছে। এখান থেকে তুলে ট্রেনে তোলা, এটা একটা মানে কি বলবো, হারকিউলিয়ান টাস্ক হয়ে যাবে। আমি তো সুব্রত দত্তের উপর একেবারেই ভরসা করছি না। ও বহুদিন ছিলেন। প্রফুল্ল প্যাটেল খুব ফিরে আসার চেষ্টা করছেন। প্রফুল্ল প্যাটেল যদি ফিরে আসেন তাহলে সুব্রত দত্ত ফিরে আসবেন। আমি বলছি সুব্রত দত্ত কেন, সুব্রত দত্তের যে ভাই অনির্বাণ দত্ত, যে মানে প্রদ্যুৎ দত্তর ছেলে, নতুন প্রজন্ম যাক না। সুব্রত দত্ত কি আছে, ওকে দিয়ে এখন আমাকে কিছুই নতুন হবে না। তো অনির্বাণ দত্তকে প্রমোট করবে না কেন আইএফএ? সেইটা ও হয়তো ফ্রেশ আইডিয়া নিয়ে একটা মুভ করতে পারে। এবং ধরো এই যে বেঙ্গল লিগ চালু করেছে, এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমি মনে করি, কিন্তু তাও তো একটা জিনিস নতুন করেছে। আমার বক্তব্য হচ্ছে যে ফুটবল যারা চালাবে তারা যেন একটু বাণিজ্যিক কথা ভেবে, যারা মানে ফুটবল খেলাটা তো সেই এখন বিনোদনের পরিসরে আটকে নেই, এটা এখন তোমার মানি স্পিনিং একটা জায়গায়, যেমন ক্রিকেটটা একটা মানি স্পিনিং একটা খেলা হয়ে গেছে। এইটা কিন্তু আমাদের ভাবতে হবে। এটা একটা টেম্পোরারি সলিউশন। তোমার যদি মানে একটা, আমি তো দেখলাম যে ক্রিকেট খেলাটাকে আমাদের টেনিওরে আমরা বুঝতে পারলাম কোত্থেকে কোথায় নিয়ে গেছিল। মানে যারা একটা ক্রিকেটের চারমিনার কাপ একটা করতো, মানে যারা 1-2 লাখ টাকার একটা স্পন্সরশিপ পেত, সেই স্পন্সরশিপটা এই যে টিভি রাইটস বিক্রি করে তারা কোথায় গেছে? 46,000 কোটি টাকা এখন বিসিসিআই সম্পত্তি, মানে যেটা ভাবতেই পারা যায় না। তো এই যে এটা হিউজ একটা জাম্প, আমি বলছি এর মধ্যে অনেক অসৎ ব্যাপার আছে, বেটিং আছে, ম্যাচ ফিক্সিং আছে, এগুলো ক্রমশ অনেক ধরা পড়েছে। সমস্ত কিছু বাদ দিয়েও লোকে যে ফুটবল মানে ক্রিকেট মাঠে যাচ্ছে, হাউসটা ফুল হচ্ছে, এটা তো আমি অস্বীকার করতে পারি না। টিভি ভিউয়ারশিপ হয়তো গত বছরের তুলনায় এবছর কম হয়েছে, ঘন ঘন করলে এটাই হবে, কারণ ক্রিকেট খেলাটা এখন সারা বছর জুড়ে হচ্ছে, এক্সক্লুসিভ ব্যাপারটা নেই। এই আইপিএল হলো, তারপরেই শুরু হবে ওয়ার্ল্ড কাপ, তারপরে হবে টি20 ওয়ার্ল্ড কাপ, অমুক তমুক, এই যে সারা বছর ধরে চলছে, লোকে বিরক্ত হয়ে যাচ্ছে। ঘন ঘন ব্যাপারটা ঠিক না। যেমন ফুটবলের ক্ষেত্রে কিন্তু 4 বছর অন্তর তুমি 2 বছর অন্তর পাবে না, 2 বছর অন্তর তুমি হয়তো অলিম্পিক ফুটবলটা পাবে। এই যে গ্যাপটা লোকের মনে কৌতূহল জাগিয়েছে। আমি জানতে ইচ্ছুক যে সামনে 26-এ মরক্কো টিমটা এখন কি অবস্থায় রয়েছে। আমি কিন্তু ওয়াচ করে যাচ্ছি যে আফ্রিকান নেশনস কাপে এখন যেটা চলছে, মরক্কো কিরম খেলছে, এটা কিন্তু আমার, ক্যামেরুন কিরম খেলছে, আমার কিন্তু আগ্রহ জাগছে। এবং অন্যান্য টিমগুলো ওয়ার্ল্ড কাপ জন্য কিভাবে প্রস্তুত হচ্ছে, এটা কিন্তু আমার মাথায় আছে। এবং 26-এ যখন ওয়ার্ল্ড কাপ হবে, তখন মানে আমি আবার নতুন প্লেয়ার, নতুন পরিবেশ, নতুন, এইটা একটা মানে কি বলবো, একটা অন্যরকম একটা আগ্রহ জাগিয়ে দেয়। সেইটা আমাদের ক্রিকেটটা আস্তে আস্তে কিন্তু ওরা ওই লেবু বেশি চটকালে তেতো হয়ে যায় না, এইটা একটা জায়গায় নিয়ে যাচ্ছে ওরা। আমাদের এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে 1,30,000 লোক হয়েছিল একটা ম্যাচে, কিন্তু বামফ্রন্টের আমলে সুভাষ চক্রবর্তীরা ঘন ঘন ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ করাতে শুরু করলেন। শিলিগুড়িতে একটা খেলো, অমুক জায়গাটা, এখানেও তাই হচ্ছে। প্রত্যেকটা টুর্নামেন্টেই আমি দেখছি প্রথমেই গ্রুপ লেগে ইস্টবেঙ্গল মোহনবাগানকে খেলিয়ে দিচ্ছে। এইটা করলে হবে না। লোকে কিন্তু বেশি ম্যাচ দেখলে অতি ভোজনের যে অবস্থাটা হয়, এই অবস্থাটা যেন পৌঁছয় না। তো সেইটা আমাদের এখন ওই ফুটবলের ক্ষেত্রে খাটে না, যেটা ক্রিকেটের ক্ষেত্রে হচ্ছে।
দেখো ওরা বাণিজ্য করতে এসছে, ওরা তো আমাদের দান খয়রাত করতে আসেনি। ওদের বাড়তি যেটা হচ্ছে যে এই যে ফিফাতে, হ্যাঁ, এই যে নীতা আম্বানি যাওয়া, আইওতে, এরা এই এই যে ধনী ব্যবসায়ী পরিবারের লোকগুলো এই সুযোগটা তো পেতো না যদি না ফুটবলে আসতো। ওটার একটা আলাদা চার্ম আছে, কিন্তু ওটা তোমার হাতে হাজার কোটি কোটি টাকা থাকলেও মানে তোমার সম্ভব না আর কি। এই ফর্মুলাটা আমার মনে হয় না খাটবে, কারণ খেলা যখন পড়বে তখন রেফারির এগেনস্টে অমুককে জিতিয়ে দেওয়ার অভিযোগ, তারপরে মানে ওই নানা ধরনের যে মানে খেলায় যে নানা ধরনের সমস্যাগুলো হয়, সেই সমস্যা এই মেটানোর জন্য কিন্তু এই ক্লাব জোটটা একটা সাময়িক মানে ফুটবলটাকে চালু করার ব্যাপার হতে পারে, কিন্তু পরে নানাবিধ সমস্যা আসবে, যে সমস্যাগুলো এরা মেটাতে পারবে না। সেখানে ফেডারেশন একটা স্ট্রং একটা যদি না থাকে, স্ট্রং একটা হোল্ড না থাকে, তাহলে কিন্তু সম্ভব না। কিন্তু আমাদের ফেডারেশনটা এমন কমজোরি হয়ে গেছে এখন যে এরা এখন নতুন করে, তুমি একবার যদি ফেল করো, পরীক্ষায় যদি ফেল করো, ক্লাব ফুটবলটাই তুমি চালু করতে পারলেন, তোমার আস্থা থাকবে কেন ক্লাবগুলোর? যে কারণে আছে ক্লাব জোটের কথা হচ্ছে যে না আমরাই চালাবো। তো এইটা এইটা কিন্তু একটা টেম্পোরারি সলিউশনের কথা ভাবা হচ্ছে, এটা দীর্ঘমেয়াদী হতে পারে না, নানা ধরনের সমস্যা আসবে। দেখো কেন্দ্রীয় সরকার যখন ডেকেছে, ওদের সঙ্গে বসে কথা বলেছে, কেন্দ্রীয় সরকারের যতটুকু যাওয়ার ততটুকু গেছে। এবার কেন্দ্রীয় সরকারের একটা সমস্যা হচ্ছে যে যদি ওরা কোনো মানে ধরো একটা স্ট্রং মেজার নিতে বলে, তখনই বলবে যে তোমার এইটে অটোনমির ওপর হস্তক্ষেপ করছে, এটা করতে পারে না, এবং সঙ্গে সঙ্গে ফিফাকে দিয়ে এমন একটা প্যাচ করবে যাতে গভর্নমেন্ট, এটা প্রত্যেক দেশেই এরকম হয়। হ্যাঁ, সরকার যদি কড়া কোনো ব্যবস্থা নিতে যায় তখন ওই বলা হয় যে আমাদের অটোনমি স্বায়ত্ত শাসনের ওপর একটা আঘাত করা হচ্ছে। এইটা করলে কিন্তু চলবে না, এখন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হেল্প নিতে হবে। আমার মনে আছে যখন মোদিজি প্রথম প্রাইম মিনিস্টার হলেন, তখন উনি প্রথমবারের মতো ব্রাজিলে যাচ্ছিলেন। সেই সময় উনি বলেছিলেন দেখি ব্রাজিলে গেলে আমি ফুটবলের জন্য কিছু করে আসতে পারি কিনা, আমার মনে আছে আস্তে আস্তে বলেছিলেন। কিন্তু পরে আমি জানি না ওই ব্যাপারটা কতখানি ফেডারেশন কতখানি এগিয়ে গিয়েছিল, বা সত্যিকারের ব্রাজিলের সঙ্গে কোনো সম্পর্কটা উনি করিয়ে দিয়েছিলেন কিনা। তো এই রকম যদি হয়, সরকারি উদ্যোগে যদি কোনো কিছু চেষ্টা করা হয়, যেমন অন্যান্য খেলাগুলো দেখো না, আজকে এই লাস্ট 25 সালে কতগুলো ব্যাপারে আমরা মেয়ের মানে ইন্ডিয়া টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, কতগুলো খেলায়। ফিডেতে দাবায় ওই দিব্যা দেশমুখ বলে একটা মেয়ে হয়েছে, খোখোতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে এশিয়া কাপ হকিতে 8 বছর পর ইন্ডিয়া টিম চ্যাম্পিয়ন হয়েছে, 14 বছর পর ওয়ার্ল্ড ব্যাডমিন্টন থেকে একটা পদক এসছে, সাত্তাকি সাইরাজ আর চিরাগ শেট্টি। তো এই অনেক আছে, মেয়েদের টি20, মেয়েদের ওয়ার্ল্ড কাপ, তারপরে তুমি ধরো যারা ওই দৃষ্টিহীনদের বধিরদের ওয়ার্ল্ড কাপ, এরকম তুমি প্রচুর, আমরা যেমন নীরজ চোপড়া 90 মিটার ক্রস করে যাওয়া, প্রচুর এরকম হয়েছে। মানে অত্যন্ত ভালো বছর গেল একটা 25 বছর, মানে 2025টা। তো সেইটে তোমার অন্য খেলায় যদি হতে পারে এবং গভর্নমেন্টের ডাইরেক্ট হেল্পে যদি হতে পারে, খেলো ইন্ডিয়া বলে যেটা চালু করেছে, সেইটে ইন্ডিভিজুয়াল গেমগুলোর উপর বেশি করছে বটে, কিন্তু টিম গেমের উপর এখনো ততটা ওরা নজর দেয়নি। তো সেইটে এখন কিভাবে সুযোগটা নেওয়া যায়, গভর্নমেন্ট কাছ থেকে কি চায় ফেডারেশন সেটা তো বলতে হবে। গভর্নমেন্ট ওপর করা হয় করতে যাবে কি করতে, তোমাকে তো বলতে হবে যে দেখুন বসে আমাদের বছরে 5টা মানে এক্সপোজার ট্রিপ দিন, আমি ব্রাজিলে গিয়ে 1 মাস টিমটাকে রাখতে চাই, বা জাপানে গিয়ে আমার ম্যাচটা খেলতে চাই, বার্থডে টুর্নামেন্টে খেলতে চাই, বা এফসি, মানে একটা প্রপোজাল তো তোমায় দিতে হবে। এই প্রপোজালটা কি মানে সেরকম ভাবে গেছে গভর্নমেন্টের কাছে? আমার কিন্তু সন্দেহ আছে। সমস্যাটা হচ্ছে কি জানো তো, আমাদের ফুটবল অফিসিয়ালরা এত মানে লোভী পদ রাখার জন্য। মানে ক্রিকেটে যখন আইপিএল শুরু হয় তখন ললিত মোদী যে শুরু করেছিল, সে কিন্তু প্রথমে প্রিয়ঞ্জন দাসমুন্সির কাছে গিয়েছিল এই প্রপোজালটা নিয়ে, যেরকম এইরকম একটা ইংলিশ প্রিমিয়ার লিগের মতো একটা
লিগ করা যায় কিনা। কিন্তু প্রিয়রঞ্জন দাসমুন্সি দেখলে এই ললিত মোদী যদি টাকা পয়সা নিয়ে ঢোকে আর লোকের টাকা পয়সা যদি একবার সন্ধান পাওয়া যায়, তখন আর আমার অস্তিত্ব থাকবে না। উনি কিছুতেই রাজি হননি এবং ফেরত দিয়ে দিয়েছিলেন, তখন মোদী এই ক্রিকেটে চলে যান। তো আজকে যদি মোদীর ওই উদ্যোগটা ফুটবলে সফল হতো, দেখতে ফুটবলের চেহারাটাই বদলে যেত। সেইটে ফুটবলের লোকগুলো এই ক্ষমতা লোভী, এরা ফুটবলের উন্নতি চায় কিনা আমার সন্দেহ আছে। আর উচিত ফুটবলের মানে ক্রিকেটের, যেমন ক্রিকেট জার্নালিস্ট যারা ভেটারান জার্নালিস্ট, তাদের কিন্তু ক্রিকেটের বিসিসিআই কর্তারা কিন্তু অনেক হেল্প নেন, নানা রকম হেল্প নেন। তো কেউ স্ট্যাটিস্টিক্স রাখছে, কেউ কোনো জায়গায় ট্যালেন্ট সার্চের জন্য রয়েছে। কিন্তু ফুটবলে যখনই আমরা কোনো কথা বলতে গেছি, তখন কিন্তু সবাই সরে গেছে, এই বাবা এই লোকটা যদি ভিড়ে যায় জার্নালিস্টটা, আমাদের সমস্ত কিছু ওপেন করে দেবে। এইটা তো হলে চলবে না। সবারই, আমিও যেমন একজন নাগরিক হিসেবে, আমি সাংবাদিক হই বা যাই হোক, আমারও তো ইচ্ছে করে যে ইন্ডিয়ান টিমটা আজকে ওয়ার্ল্ড কাপে খেলুক। আর এমন কিছু রকেটস ছোড়ার মতো কঠিন ব্যাপার নয়। আজকে যদি একটা 3 বছরের চেষ্টায়, আজকে তুমি ভাবো কেপ ভার্দে বলে একটা দেশ, সে যদি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, হ্যাঁ, তাহলে আমাদের টিম কেন খেলতে পারবে না? আমি ধরে নিচ্ছি, ধরো ইরান, ইরাক বা তোমার জাপান, কোরিয়া, নর্থ কোরিয়া, সৌদি আরব বা কাতার, এইসব দেশগুলো আমাদের থেকে এসে এরকম 10টা টিম আছে। 10টা টিমের সঙ্গে কম্পিট করে আমরা 8টার মধ্যে থাকতে পারবো না? আমরা অবশ্যই পারবো, সেই ভিশনটাই নেই আমাদের এখানে। কোনো লাভ হবে না। বললাম প্রমোশন নেই, ডিমোশন নেই, ডেলিগেশন নেই, কি করে হবে? কম্পিটিশন লেভেলটাই তুমি দেখো না টুর্নামেন্টের। তারপরে রেফারিং, অত্যন্ত জঘন্য রেফারিং। আমাদের রেফারিংটা নিয়ে প্রচুর বলার আছে আমার, এগুলো লোকে দেখতে পায় না। এবং আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি কলকাতার টিমগুলোর এগেনস্টে এই রেফারিং গুলো বড্ড বেশি, মানে এটা জানি না বোম্বাইয়ের কোনো চাপ আছে কিনা, যেটা একটা সময় বাংলার টিমগুলো খুব সুবিধে পেত, কারণ কর্তারা ছিলেন বাঙালি। সেই এখন যেহেতু বাঙালিদের হাতে আর নেই, কিন্তু এই বাংলার টিমগুলোকে দাবানোর জন্য এই রেফারি একটা কিন্তু ওদের অস্ত্র। আমি বহু ক্ষেত্রে দেখেছি, গত 10 বছরে আমি লক্ষ্য করলাম যে ইস্টবেঙ্গল টিমটা কিভাবে সাফার করেছে এই রেফারিং এর জন্য। তো এইটে মানে বন্ধ করতে হবে এগুলো। ফুটবলের উন্নতির জন্য আমার মনে হয় এখনই যেটা করা উচিত সেটা হচ্ছে ন্যাশনাল টিমটার উপর জোর দেওয়া। ন্যাশনাল টিমটা, যেটা এই প্লেয়ার গুলো বসে আছে এখানে, সে এদের দিয়ে কোনো ট্যুর করাতে পারতো না? বিভিন্ন জায়গায় ট্যুর করতে এই সময় তোমার ফিফা এইরকম 13টা ম্যাচ ছাড়ে সারা বছরে। তুমি তোমার কান্ট্রি তুমি গিয়ে ইনভিটেশনে খেলে আসতে পারো 13টা ম্যাচ। আমাদের এখানে কটা ম্যাচ খেলানো হয়? একটা লাস্ট ম্যাচ হয়ে গেছে জুন মাসে, তোমার এই বাংলাদেশ ম্যাচ। তারপরে এতদিন কিন্তু আর কোনো খেলা নেই ইন্ডিয়ান টিমটাতে। তো এগুলো তো তোমাদের এমন একটা খেলার সূচি করতে হবে যাতে পরপর ন্যাশনাল লিগটা ব্যবহৃত না হয়, অথচ ন্যাশনাল টিমটাও প্রিপারেশন করা যায়। এখানে তো সেগুলো হচ্ছেই না। তোমার ক্লাব লেভেলের যারা কোচ আছেন আর ন্যাশনাল টিমের যারা কোচ আছেন, তাদের মানে কোনো মানে সমঝোতা নেই। অন্যান্য জায়গায় কি হয়, ন্যাশনাল টিমের যিনি কোচ, তিনি এই ক্লাব কোচগুলো নিয়ে বসেন, তিনি কিন্তু ন্যাশনাল টিমটাকে তৈরি করার ক্ষেত্রে এই ক্লাব টিমগুলো থেকে কি হেল্প পাওয়া যায় সেই কোচেদের কাছ থেকে ইনপুট নেন, এবং কোচেরাও কিন্তু খুব সম্মান সঙ্গে সেই তাতে রেসপন্স করে। আমাদের এখানে হবে না সেটা। আজকে যদি ইন্ডিয়ান টিমের কোচ ডাকে, কটা কোচ গিয়ে ওর সাথে, আরে আমি বা কম কিসে আছি? হ্যাঁ, সবাই চায় ইন্ডিয়ান কোচ বসে আছে। আর তা ইন্ডিয়ান কোচ নিয়ে তো আমরা দেখলাম খালিদ জামালকে নিয়ে কি রেজাল্ট হলো, বাংলাদেশের কাছেও হারছে। তো আমাদের টিম অনেক ফর্মার প্লেয়ারদের মুখে আমি শুনি, এইসব ফরেন কোচ এনে লাভ নেই। ওটা বলে লাভ নেই, কারণ আমাদের চোখের সামনে মিলোভান ছিলেন। উনি এসে ইন্ডিয়ান টিমটার, ফুটবল টিমটাকে কোন জায়গাটা লেভেলটা নিয়ে গেছিলেন এটা আমরা জানি। তো ওইটাই নয়, আমাদের রাইট ডাইমেনশনে যাচ্ছে না, এটাই আমার বক্তব্য। শুনলেন রূপক সাহা কি বললেন। এভাবেই আপনারা আমাদের পাশে থাকুন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, আপনাদের কমেন্ট কিন্তু আমাদের জন্য খুবই মূল্যবান, তাই কমেন্ট করতেও ভুলবেন না। আজকের মতো এইটুকুই। আমরা আবার
নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো আড্ডা, নতুন কোনো খবর নিয়ে ফিরবো।